নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকেও আমাদের বাজারে একটা ভালো তেজি দেখতে পাওয়া গেছে। এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন আজকে 0.87% বেড়েছে এবং পয়েন্ট হিসেবে 211 পয়েন্টের কাছাকাছি বাড়া। তবে মার্কেটে যেসব নিউজগুলো ঘোরাফেরা করছে সেইগুলো বেশিরভাগ কিন্তু খারাপের দিকেই ঘোরাফেরা করছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের ওপর সেভাবে বড় কোনো ইম্প্যাক্ট কিন্তু পড়েনি। আর যত বড়ই খারাপ খবর এসে থাকুক না কেন, আমাদের যে মার্কেট সেটা মূলত এই যে ক্রুড অয়েলের প্রাইস যেমন মুভমেন্ট করছে সেটারই রিয়াকশন দেখাচ্ছে। এই ক্রুড অয়েলের সঙ্গে আমাদের ভারতীয় মার্কেটের যে সম্পর্ক সেটা একটা এক্স এর মতো, মানে এই ক্রুড অয়েল যদি বাড়ে ভারতীয় মার্কেট পড়ে এবং তারই সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল যদি পড়ে যায় তখন ভারতীয় মার্কেট বাড়বে। আর এত সব কিছু খারাপ খবর থাকা সত্ত্বেও যদি দেখেন এই ক্রুড অয়েলের প্রাইসে সেরকম বড় মুভমেন্ট কিন্তু নেই। এই ব্রেন্ট ক্রুড এটা কিছুটা লাল নিশানি আজকে কিন্তু ট্রেড করছে। তবে মার্কেটে আরো ভালো র্যালি আসতে পারত, কিন্তু কেন এলো না? কারণ এই এপ্রিলের 22 তারিখটা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে গুরুত্বপূর্ণ? কারণ ইরানের সঙ্গে আমেরিকার 14 দিন ব্যাপী যে সিজফায়ার ঘোষণা হয়েছিল সেটাই 22 এপ্রিলেই শেষ হয়ে যাবে, মানে আমেরিকান টাইম হিসাবে। কিন্তু তার আগে এখনো পর্যন্ত কোনো ডিল কিন্তু সাইন হয়নি। এই ডোনাল্ড ট্রাম্প কি বলে দিয়েছেন, তিনি এই সিজফায়ারের যে টাইম ফ্রেম সেটা আর বাড়াবেন না। এর আগে তিনি বলছিলেন এই সিজফায়ারের টাইম ফ্রেমের মধ্যে এই যে ডিল সেটা কমপ্লিট হয়ে যাবে, সেই ডিলটাও এখনো কমপ্লিট হয়নি। আর তারই সঙ্গে সঙ্গে এই আমেরিকা এরা দ্বিতীয়বারের জন্য ইরানের কাছে কিছু নতুন ডিলও সামনে রেখেছে, কিন্তু ইরান তাদের দিক থেকে যে ডিল করবে এরকম কোনো সংকেত কিন্তু সামনে আসছে না। কারণ এই আমেরিকার তরফ থেকে জেডি ভান্স তিনি তো এই পাকিস্তানের যে ইসলামাবাদ রয়েছে সেখানে নেগোসিয়েশনের জন্য পৌঁছে গেছেন, কিন্তু এই নেগোসিয়েশনে জয়েন করার জন্য ইরান থেকে কোনো টিম কিন্তু পৌঁছায়নি। এবং যদি পৌঁছেও যেত সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসতো। প্রথমে তো পাকিস্তান বলছিল ইরান থেকে টিম পৌঁছে গেছে, পরে তারা স্বীকার করে নিয়েছে যে ইরান থেকে কোনো টিম এই পাকিস্তানে পৌঁছয়নি। এবং সেই কারণে এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে কি যে আমেরিকা এবং ইরান তারা আবার এই যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। এটা শুধুমাত্র কিছু সাময়িক গ্যাপ ছিল যাতে নিজেরা নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করে তুলতে পারে, এই অস্ত্রশস্ত্রের যোগানগুলো বাড়িয়ে নিতে পারে, তারপরে আবার নতুন ভাবে যুদ্ধ শুরু করতে পারে। এবং যদি গ্লোবাল মার্কেট দেখেন দেখতে পাচ্ছেন এই জার্মানির মার্কেট ড্যাক্স কিছুটা লাল নিশানি ট্রেড করছে। ফুটসি 100 0.47% নিচে, ক্যাপ 40 এটাও সামান্য লালে, এবং এই ইউরো স্টক্স এটাও সামান্য লালে রয়েছে। সেই তুলনায় তো বলবো ভারতীয় মার্কেট যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর এরপরে বিভিন্ন এশিয়ান মার্কেট, এই জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন 0.89% বাড়া, তারপরে সাংহাই একদম সামান্য পজিটিভে, এই হ্যাংসাং এটা প্রায় 0.5%-এর কাছাকাছি সবুজে, এবং এই কোসপি এটা প্রায় 3.25%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। মূলত এই এশিয়ান মার্কেটে আজকে কিন্তু তেজিই দেখতে পাওয়া গেছে। আর এই আমেরিকার যে ফিউচার্স গুলো রয়েছে যেমন এই ডাউ জোন্সের ফিউচার্স এটা দেখতে পাচ্ছেন এখন এই 0.5% উপরে রয়েছে, কিন্তু যখন ইন্ডিয়ান মার্কেট চলছিল তখন কিন্তু একদম ফ্ল্যাটিশ টাইপের ছিল, সামান্য সবুজে ছিল। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডেক ফিউচার্স এটা এখন 0.30% ওপরে রয়েছে, এখানেও কিছুটা তেজিই ছিল। আর আমাদের যদি নিফটি ফিফটির কথা বলি, খুব সহজেই এই যে 24,500 লেভেল সেটাকে পার করে আজকের দিনে ক্লোজিং দিতে পেরেছে। প্রায় 24,600-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আজকের হাই কত দেখতে পাচ্ছেন, এই 24,601.70। যদিও সেইখানে তেজি টেকেনি, সেখান থেকে কিছুটা পড়ে বন্ধ হয়। এছাড়াও ভারতীয় মার্কেট আজকে যে বেড়েছে, মানে শেষের দিকে পতন আসেনি, এর পেছনে আরো একটা কারণ থাকতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আজকে নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, তো সেই শর্ট কভারিং হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। এছাড়াও আরো একটা গুড নিউজ আমাদের ইন্ডিয়ার জন্য রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেগোসিয়েশন টিম এই আমেরিকাতে গেছে এই ট্রেড ডিলের ব্যাপারে কথাবার্তা বলার জন্য। এরপরে চলুন বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো দেখে নিই। নিফটি ফিফটি প্রায় 0.1% বাড়া, নেক্সট ফিফটি 0.69%, নিফটি ব্যাংক 1.39%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.18%, মিড ক্যাপ সিলেক্ট 0.81%। এরপরে এই 100, 200, 500 দেখতে পাচ্ছেন প্রায় 0.1%-এর কাছাকাছি বাড়া সব। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.5%-এর কাছাকাছি বাড়া, এবং এই স্মল ক্যাপ 100 0.8%, আর এই স্মল ক্যাপ 50 0.91% বেড়ে আজকের দিনে ক্লোজ হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আজকের মার্কেট ব্রেথ এটাও অনেকটাই ভালো ছিল। আজকে বাড়া শেয়ারের সংখ্যা যেখানে 2088 খানা, সেখানে পড়েছে কতগুলো? এই 1245 খানা শেয়ার। আর সেক্টর স্পেসিফিক যদি দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই ফার্মা সেক্টর এটাই শুধুমাত্র কিছুটা লালে বন্ধ হয়েছে, তারপর সবই সবুজেই রয়েছে। এই নিফটি অটো 0.39% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1% বেড়েছে, আর এই নিফটি এফএমসিজি এটা কতটা বেড়েছে? 2.5%। এই এফএমসিজি সেক্টরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রিকভারি আসছে। একসময় 65,000, 66,000 এরকম থেকে 50,000-এর নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 50,820-র উপরে উঠে গেছে। আর এই এফএমসিজি সেক্টর কেন বেড়েছে? কারণ এই এফএমসিজি সেক্টরের মধ্যে একটা বড় কোম্পানি আজকের দিনে তার কোয়ার্টার পরের যে রেজাল্ট সেটা পেশ করেছে, এবং সেই রেজাল্ট পেশ করার পরে সমগ্র
এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলোতে আজকে তেজি এসে গেছে এবং এইসব তেজি আজকে এফএমসিজি সেক্টরকে এতটা উপরে তুলেছে। তো এই নিয়ে শেষের দিকে আলোচনা করছি। তারপরে নিফটি আইটি 0.5%-এর কাছাকাছি বাড়া, মিডিয়া বেড়েছে 1%-এর কাছাকাছি, মেটাল একদম ফ্ল্যাটিস কিন্তু সামান্য পজিটিভ। পিএসইউ ব্যাংক 0.79% বাড়া, প্রাইভেট ব্যাংক 1.5% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে নিফটি রিয়েলটি এটাও ভালো পারফরমেন্স দেখিয়েছে, 2.14% বেড়েছে। আর এই রিয়েলটি সেক্টর এটাও টপ লেভেল থেকে অনেকটা ডাউন হয়ে গিয়েছিল। এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই। এই লেমন ট্রি হোটেলস দেখতে পাচ্ছেন প্রায় 8%-এর কাছাকাছি বাড়া। কি খবর ছিল কোম্পানির জন্য? এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন এই গুজরাটে একটা নতুন প্রপার্টি সাইন করেছে। তো এখানে কোম্পানি তাদের যে হোটেলস সেগুলো গড়ে তুলবে এবং এই হোটেলস বললেই কোম্পানির কি হবে, রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। দেখুন এই শেয়ার মার্কেট এটা পুরোটাই কিন্তু বিজনেস। এই বিজনেস রিলেটেড ভালো খবর এলে এই শেয়ারে তেজি আসবে। যদি আজকেও না আসতো, 2-4 দিন পরেও আসতো, 1 মাস পরেও আসতো, তো সেরকম ব্যাপারগুলোই কিন্তু বেশিরভাগ স্টকেই দেখা যায়। তারপরে পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড এটাও প্রায় 8%-এর কাছাকাছি বেড়েছে। এতে কি খবর ছিল? কোম্পানি তাদের রেজাল্ট পেশ করেছিল এবং এই স্ট্রং রেজাল্টের পরে এই স্টকে ভালো তেজি এসেছে। কোম্পানির কোয়ার্টার ফোরের যে প্রফিট এটা 19% বাড়া ছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই রিটেল সেগমেন্টের যে গ্রোথ সেটাও স্ট্রং এবং এইসব কিছুই আজকে স্টকটাকে উপরে তুলেছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এক একটা শেয়ার পিছু 8 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। তারপরে স্টক হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড, 6.15% বেড়েছে। একসময় কোম্পানিটা এই হাইস্ট লেভেল থেকে প্রায় 50% পর্যন্ত ডাউন হয়ে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1300-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে কিন্তু শার্প রিকভারি এসেছে এবং এই 5 দিনে দেখতে পাচ্ছেন 12.89% বেড়ে গেছে। কোম্পানির জন্য মাল্টিপল খবর ছিল। প্রথমত এই কোম্পানিটা একটা ভালো রেভিনিউ গাইডেন্স সামনে রেখেছে। কোম্পানি 4,000 কোটি টাকা রেভিনিউ গাইডেন্স সামনে রেখে দিয়েছে। কোম্পানি আশা করছে তাদের যে রেভিনিউ সেটা বাড়বে। তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে আর্মস ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পেয়ে গেছে। তো গভর্নমেন্টের জন্য এই কোম্পানিটা বিভিন্ন যে আর্মস সেগুলো তৈরি করবে। এটা যদিও কিছুদিন আগেকারই খবর ছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই ডিফেন্স হার্ডওয়্যার সেগমেন্টেও এন্ট্রি নিয়েছে এবং কোম্পানি এখান থেকে আশা করছে যে $1 বিলিয়ন কাছাকাছি সুযোগ তারা পেতে পারে। কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এই অশোক আদলুরি তিনি কি বলছেন? Says hardware will play a central role in the company's future growth, especially as anti-drone systems are inherently hardware heavy. At the same time, he highlighted the rising importance of software, noting that AI can significantly enhance system capabilities over time. এছাড়াও আরো কিছু স্টকে তেজি ছিল, যেমন আরকে ফোর্জ 5.5% বাড়া, তারপরে এলিকন ইঞ্জিনিয়ারিং 8.5%-এর উপরে বেড়েছে। তারপরে 5 স্টার বিজনেস এটা প্রায় 7.5% বাড়া। আর এরপরে যদি লুজার শেয়ার গুলো দেখি, আজকে লাইফ ইন্স্যুরেন্স সেগমেন্টের কোম্পানিগুলোতে কিছুটা প্রেসার দেখা গেছে। তাদের মধ্যে কানাডা এইচএসবিসি এটা 4.69% ডাউন হয়েছে। কোম্পানি কিছুদিন আগে আইপিও এনেছিল এবং সেই যে আইপিও এনেছিল, তো প্রতিটা আইপিওরই একটা লকিং পিরিয়ড থাকে, মানে বড় বড় ইনভেস্টররা একটা সময় পর্যন্ত তাদের শেয়ারগুলো বিক্রি করতে পারে না। তো যখন এই লকিং পিরিয়ড এন্ড হয়ে যায়, তখন কি হয়, বড় বড় ইনভেস্টররা অনেকে এই শেয়ার বিক্রি করে দিয়ে বেরিয়ে যায়, বাজারে হেভি সেলিং তৈরি হয়। দেখতে পাচ্ছেন সেই লকিং পিরিয়ড এটা শেষ হওয়ার কারণেই প্রায় 40,000 কোটির কাছাকাছি শেয়ার এই প্রি আপ হয়ে গেছে, মানে ট্রেডিং এর জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। তারপরে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স 3.5% ডাউন, আইসিআইসিআই প্রু এটাও 1.24% পড়েছে। এরপরে আরো কিছু শেয়ারে পতন ছিল, যেমন এই ওলা ইলেকট্রিক প্রায় 4% ডাউন। দেখতে পাচ্ছেন এই কোম্পানির জন্য বর্তমানে এই 40-এর যে লেভেলটা সেটা খুবই ক্রুশিয়াল একটা লেভেল। এই 40-এর কাছাকাছি থেকেই আবার কিন্তু স্টকটা নিচের দিকে পড়তে শুরু করছে। তারপরে এডিস লাইফ সায়েন্সেস 3.80% ডাউন হয়েছে। ন্যাটকো ফার্মা পড়েছে 4.5%-এর কাছাকাছি। তারপরে রেডিকো খৈতান, গতকাল কর্ণাটক গভর্নমেন্টের নতুন রুল সামনে আসার পর এই স্টকে ভালো তেজি ছিল, আজকের দিনে কিছুটা প্রফিট বুকিং এসেছে। তারপরে কোহেন্স লাইফ সায়েন্সেস 2.44% ডাউন। আর এরপরে যদি গ্রো শেয়ারের কথা বলি, গতকাল কোম্পানি তাদের রেজাল্ট পেশ করেছিল এবং আজকে দেখতে পাচ্ছেন প্রায় 8.5%-এর কাছাকাছি এই স্টকটা বেড়ে গেছে। কোম্পানির এই কোয়ার্টার পরের যে নেট প্রফিট সেটা ডবলের থেকেও বেশি এসেছিল। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই এফএনও সেগমেন্টে এই ট্রেডিং নিয়ে সেবি বিভিন্ন রকম রুল সামনে আসছে যাতে ট্রেডিং কমানো যায়। এই এসটিটি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু এত কিছু বাড়ানোর সত্ত্বেও, এত কিছু বাধা সৃষ্টি করার পরেও এই কোম্পানিগুলোর যে প্রফিট বলুন, রেভিনিউ বলুন, সেরকম কোনো খারাপ ইম্প্যাক্ট পড়ছে না। আর শুধুমাত্র যে প্রফিট বেড়েছে এরকমটা নয়, এই রেভিনিউ বেড়েছে। এই 850 কোটির প্রফিট প্রায় 81% বেড়ে হয়েছে 1536 কোটি। তারপরে বেদান্ত লিমিটেড, গতকালই কোম্পানির তরফ থেকে ডিমার্জারের প্ল্যান সামনে এসেছে এবং সেই কারণে শুরুটাই দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ আপ হয়ে গিয়েছিল। এর আগের দিনের ক্লোজিং ছিল 771, আজকে ওপেন কতই হয়েছে? আজকে ওপেন হয়েছে 791। সেখান থেকে কিছুটা বেড়েছিল, এই 795 পর্যন্ত গিয়েছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে নিচের দিকেই পড়েছে। আর এরপরে যদি কোয়ার্টার পর নাম্বারের ব্যাপারে কথা বলি, আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি তাদের নাম্বার পেশ করবে, যেমন তাদের মধ্যে দেখতে পাচ্ছেন এই
নেসলে রয়েছে, এইচসিএল টেক রয়েছে, টাটা এলএক্সি রয়েছে। আরো যদি কোম্পানি দেখি পারসিস্টেন্ট সিস্টেম, তারপরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন রয়েছে, সায়েন্ট ডিএলএম রয়েছে, সানটেক রিয়েলটি রয়েছে, তারপরে রাজরতন গ্লোবাল ওয়ার, ট্রান্সফরমার্স রেকটিফায়ার্স রয়েছে, 360 এইগুলো তাদের নাম্বার টেস্ট করবে। এছাড়াও আরো কিছু রয়েছে যেগুলোর নাম এখানে দেখতে পাচ্ছেন। এবং এদের মধ্যে একটা কোম্পানি নেসলে ইন্ডিয়া, যেটা ভিডিওর প্রথম দিকে বলছিলাম এফএমসিজি সেক্টর থেকে কাজ করা কোম্পানি, তাদের নাম্বার পোস্ট করেছে এবং সেই পোস্টের পরে দেখতে পাচ্ছেন একটা দারুণ তেজি কিন্তু এসেছে। এই 7.5% বেড়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 1.33 লাখ কোটি রয়েছে এবং এত বড় কোম্পানিতে এই 8%-এর কাছাকাছি জাম্প সচরাচর কিন্তু দেখা যায় না। দেখতে পাচ্ছেন কোম্পানির মোটামুটি এই 6 মাসের যে চার্ট সেটা খুলে নিয়েছি, 6 মাসেও দেখতে পাচ্ছেন এরকম বড় কোনো মুভমেন্ট কিন্তু আসেনি। এক বছরে যদি দেখেন আজকের যে জাম্প সেটা একটু অস্বাভাবিকই কিন্তু লাগছে, অনেকটাই বড় জাম্প আজকের দিনে দেখিয়েছে। কোম্পানি কেমন নাম্বার পোস্ট করেছে এইখানে দেখতে পাচ্ছেন। কোম্পানির এই কোয়ার্টার করেছে নেট প্রফিট, এটা ইয়ার অন ইয়ার 26% বেড়েছে, বেড়ে হয়েছে 1114 কোটি, যেটা মার্কেটের অনুমানকেও বিট করেছে। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। প্রথমে এই ডিভিডেন্ডের ব্যাপারটা দেখে নিন। কোম্পানি এক একটা শেয়ার পিছু 5 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। এরপরে কোম্পানির নাম্বার দেখে নেব। এই সেলস দেখতে পাচ্ছেন 5,504 কোটি থেকে বেড়ে হয়েছে 6,748 কোটি। তারপরে এবিটা দেখতে পাচ্ছেন 1388 কোটি থেকে বেড়ে হয়েছে 1772 কোটি এবং এই নেট প্রফিট 885 কোটি থেকে বেড়ে হয়েছে 1114 কোটি। আর শুধুমাত্র ইয়ার অন ইয়ার নয়, এই কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কোম্পানির যে নাম্বার এটা কিন্তু স্ট্রংই এসেছে। এবং এই অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি বাড়া। এই ইয়ারলি যদি ক্যালকুলেট করেন এর আগে ছিল 25%, এর আগের কোয়ার্টারে এটা ছিল 21%। এই দুটোর থেকেই বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে ভলিউম এটা দেখতে পাচ্ছেন ডবল ডিজিট এসেছে, মানে 10%-এর বেশি এই ভলিউমে গ্রোথ দেখা গেছে। এই সেলসেও গ্রোথ দেখা গেছে ডবল ডিজিট। এবং দেখতে পাচ্ছেন এই ভলিউম বৃদ্ধির জন্য কোম্পানির যে পরিমাণে সেলস বেড়েছে সেটা গত 10 বছরের মধ্যে সব থেকে বেশি। অর্থাৎ এই কোয়ার্টারে কোম্পানি খুবই সলিড একটা নাম্বার পোস্ট করেছে। আর এই খবরের পরে এই স্টকে তো 8.5%-এর কাছাকাছি তেজি এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এই সেক্টরের অন্যান্য স্টক গুলোও দেখেন সেখানে কিন্তু এই নাম্বার আসার পরে আরো তেজি এসেছে। যেমন তাই হিন্দুস্তান ইউনিলিভার দেখতে পাচ্ছেন এই নেসলের নাম্বারের পরে ভালো একটা তেজি এসেছে। আরো অনেক কোম্পানি যেগুলোই দেখেন, এই গোদরেজ কনজিউমার বলুন, তার সঙ্গে সঙ্গে ডাবর ইন্ডিয়া, তারপরে পতঞ্জলি ফুডস, তারপরে টাটা কনজিউমার প্রোডাক্ট, সবই দেখতে পাচ্ছেন শেষের দিক করে একটু বেশি তেজিতেই ছিল। আর ভিডিও শেষে একবার নিফটি ফিফটি দেখে নেবো। আজকে নিফটি ফিফটির মধ্যে 35টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 15খানা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফরমেন্স দেখালো এখানে দেখতে পাচ্ছেন। এই নেসলে ইন্ডিয়া এটাই আজকে নিফটি ফিফটির টপ গেনার, প্রায় 8.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে এই হিন্দুস্তান ইউনিলিভার 3.97%, এটাও এই এফএমসিজি সেক্টর থেকেই বিলং করছে। তারপরে ট্রেন্ড রয়েছে 3.83% বাড়া। এই ট্রেন্ডে দেখতে পাচ্ছেন লাগাতার কিন্তু তেজি আসছে। তারপরে বাজাজ ফাইন্যান্স 2.29% বেড়েছে এবং টাটা কনজিউমার এটাও এই এফএমসিজি সেক্টরের কোম্পানি, এটাই 2.24% বেড়েছে। এই এফএমসিজি সেক্টরের অনেক স্টকই কিন্তু বিগত কয়েকদিন ধরে তেজি ছিল এবং তারই সঙ্গে সঙ্গে আজকে নেসলে ইন্ডিয়ার নাম্বার আরো বেশি বুস্ট করে দিয়েছে। আর আজকে লুজার্স কোনগুলো, এই এসবিআই লাইফ 3.44% পড়েছে, বেল পড়ে গিয়েছে 1.32%, ডক্টর রেড্ডি পড়েছে প্রায় 1%-এর কাছাকাছি, জিও ফাইন্যান্স এটাও প্রায় 1%-এর কাছাকাছি ডাউন এবং এই টাইটান এটা 0.64% পড়ে বন্ধ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু নিউজ, কিছু গ্লোবাল খবর এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু কোম্পানির কোয়ার্টার করার নাম্বার নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।